প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। সবাই নিশ্চয়ই ভালো আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো। শিক্ষার্থীরা, আজকে আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের বাংলাদেশের কৃষি দ্বিতীয় অধ্যায়ের কৃষি ঋণ ও শস্য বহুমুখীকরণ এই দুটি বিষয় নিয়ে আজকে ক্লাসটি সাজিয়েছি। শিক্ষার্থীরা, ক্লাস শেষে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর বলতে পারবে যদি ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো এবং মনোযোগ দিয়ে শোনো। শিক্ষার্থীরা, ক্লাস শুরু করা যাক। কৃষিকাজের প্রয়োজনে কৃষককে ঋণ দেওয়া হয় বা কৃষক যে ঋণ গ্রহণ করে থাকে তাকে আমরা কৃষি ঋণ বলতে পারি। অর্থাৎ কৃষিকাজের প্রয়োজনে কৃষককে যে ঋণ দেওয়া হচ্ছে বা কৃষক যে ঋণ গ্রহণ করতেছে তাকে আমরা কৃষি ঋণ বলতে পারি। কৃষি ঋণের উৎসসমূহ হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস বা অনানুষ্ঠানিক উৎস বলতে পারি। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অপ্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে আছে। গ্রাম্য মহাজন, গ্রামের ভিত্তশালী কৃষক, গ্রাম্য ব্যবসায়ী ও দোকানদার, ফরিয়া ও ব্যাপারী। প্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে আছে বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ সমবায় ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, গ্রামীণ ব্যাংক, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, বিভিন্ন এনজিও। এগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস। প্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে দুটি উৎস, একটি হচ্ছে আনুষ্ঠানিক। আনুষ্ঠানিকের মধ্যে ব্যাংকগুলো পড়বে বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ সমবায় ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, গ্রামীণ ব্যাংক, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। আর উপ আনুষ্ঠানিক উৎস হচ্ছে এনজিও সমূহ হচ্ছে উপ আনুষ্ঠানিক উৎসের মধ্যে পড়বে। তাহলে শিক্ষার্থীরা, প্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে দুটি আছে, একটি হচ্ছে আনুষ্ঠানিক আর একটি হচ্ছে উপ আনুষ্ঠানিক। তোমরা বইয়ের মধ্যে দেখতে পাবা। শিক্ষার্থীরা, সময়ের ভিত্তিতে কৃষি ঋণ 3 ধরনের হতে পারে। যেমন স্বল্পকালীন ঋণ, 15 মাস বা কম সময়ের জন্য এই ধরনের ঋণ নেওয়া হয়। স্বল্পকালীন ঋণ 15 মাস বা কম সময়ের জন্য এই ধরনের ঋণ নেওয়া হয়। কৃষকেরা এই ধরনের ঋণ প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে সংগ্রহ করে। মধ্যকালীন ঋণ 15 মাস থেকে 5 বছর সময়ের জন্য এই ধরনের ঋণ নেওয়া হয়। এই ধরনের ঋণ প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে সংগ্রহ করে। মধ্যকালীন ঋণ 15 মাস থেকে 5 বছর সময়ের জন্য এই ধরনের ঋণ নেওয়া হয়। এই মধ্যকালীন ঋণ প্রাতিষ্ঠানিক উৎস থেকেও নেওয়া যাবে, অপ্রাতিষ্ঠানিক উৎস থেকেও সংগ্রহ করা যাবে। এরপর দীর্ঘকালীন ঋণ। দীর্ঘকালীন ঋণের মেয়াদ 5 বছরের বেশি হয়ে থাকে। প্রয়োজন অনুসারে বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক থেকে কৃষকেরা দীর্ঘকালীন ঋণ গ্রহণ করে থাকে। এখানে বিশেষায়িত ব্যাংক বলতে আমরা বাংলাদেশ কৃষি ব্যাংকের কথা বলতে পারি। বিশেষায়িত ব্যাংক। শিক্ষার্থীবৃন্দ, উদ্দেশ্যের ভিত্তিতে কৃষকরা যে ঋণগুলো নিয়ে থাকে সেগুলো হলো উৎপাদনশীল ঋণ। যে ঋণ প্রত্যক্ষভাবে কৃষি উৎপাদনশীলতাকে প্রভাবিত করে তাকে আমরা উৎপাদনশীল ঋণ বলতে পারি। যে ঋণগুলো প্রত্যক্ষভাবে কৃষির উৎপাদনশীলতাকে প্রভাবিত করবে তাকে আমরা উৎপাদনশীল ঋণ বলতে পারি। যেমন বীজ, সার, সেচ ব্যবস্থা, জমির স্থায়ী উন্নয়ন ইত্যাদি সবই উৎপাদনশীল ঋণ। অর্থাৎ একজন কৃষক যদি তার বীজ কেনার জন্য, সার কেনার জন্য বা জমিতে সেচ দেওয়ার জন্য এবং জমির স্থায়ী উন্নয়ন করার জন্য ঋণ গ্রহণ করে সেটাকে আমরা উৎপাদনশীল ঋণ বলতে পারি, কারণ এই ঋণটা প্রত্যক্ষভাবে কৃষিকে সহযোগিতা করতেছে। প্রাতিষ্ঠানিক উৎস থেকে এই ঋণ পাওয়া যায়। তো উৎপাদনশীল ঋণ আমরা প্রাতিষ্ঠানিক উৎস থেকে সংগ্রহ করে থাকি কৃষকরা। ভোগ্য ঋণ। প্রান্তিক কৃষক, ভূমিহীন কৃষকদের এক ঋতুর ফসলে বছরের ভরণ পোষণ সংগ্রহ হয় না। এছাড়া বন্যা, খরা প্রভৃতি কারণে ফসল হানি হয়। এই সময় কৃষকদের দৈনন্দিন প্রয়োজন তথা বেঁচে থাকার জন্য ভোগ্য ঋণ প্রয়োজন হয়। এই ধরনের অনুৎপাদনশীল ঋণ গ্রাম্য মহাজন, ভূস্বামীর নিকট থেকে উচ্চ সুদের হারে সংগ্রহ করতে হয়। অর্থাৎ অনুৎপাদনশীল ঋণগুলো কিন্তু প্রাতিষ্ঠানিক উৎস থেকে সংগ্রহ হয় না। অনুৎপাদনশীল ঋণগুলো গ্রাম্য মহাজন, ভূস্বামীর নিকট থেকে উচ্চ সুদের হারে সংগ্রহ করতে হয়।
উদ্দেশ্যের ভিত্তিতে কৃষকরা যে ঋণগুলো গ্রহণ করে তার মধ্যে আছে অনুৎপাদনশীল ঋণ। ভোগ ছাড়াও কৃষককে নানা ধরনের অনুৎপাদনশীল কর্ম যেমন মামলা মোকদ্দমা, সন্তানদের বিয়ে শাদী প্রভৃতি কাজে ঋণ গ্রহণ করতে হয়। এই ধরনের অনুৎপাদনশীল ঋণ ও গ্রাম্য মহাজন ভূস্বামীর নিকট থেকে গ্রহণ করতে হয়। শিক্ষার্থীরা, এবার আমরা আজকের ক্লাসের যে পরবর্তী টপিকস আছে সে বিষয়টি নিয়ে আলোচনা করব। এটি খুবই গুরুত্বপূর্ণ, শস্য বহুমুখীকরণ। শিক্ষার্থীরা একটু মনোযোগ দিবা। শস্য বহুমুখীকরণ, একই জমিতে একই সাথে বিভিন্ন ধরনের শস্য উৎপাদন পদ্ধতি অথবা পর্যায়ক্রমে ভিন্ন ভিন্ন শস্য উৎপাদন করার প্রক্রিয়াকে শস্য বহুমুখীকরণ বলা হয়। একই জমিতে একই সাথে বিভিন্ন ধরনের শস্য উৎপাদন পদ্ধতি অথবা পর্যায়ক্রমে ভিন্ন ভিন্ন শস্য উৎপাদন করার প্রক্রিয়াকে আমরা শস্য বহুমুখীকরণ বলতে পারি। যেমন একটি জমিতে এক মৌসুমে তুমি ধান উৎপাদন করলা, অন্য সময় গিয়ে গম উৎপাদন করলা বা ভুট্টা উৎপাদন করলা। শস্য বহুমুখীকরণ কৃষিভিত্তিক শিল্পের কাঁচামাল সংগ্রহ করে। যে সকল কৃষিভিত্তিক শিল্প কারখানা আছে এগুলোর কাঁচামাল সংগ্রহ করে শস্য বহুমুখীকরণ। সুতরাং শস্য বহুমুখীকরণের মাধ্যমে কৃষিভিত্তিক শিল্পের বিকাশও সম্ভব। শস্য বহুমুখীকরণের গুরুত্বটা আমরা পরবর্তী স্লাইডে দেখব। শস্য বহুমুখীকরণের মাধ্যমে কিন্তু কৃষিভিত্তিক যে শিল্পগুলো আছে, অর্থাৎ যে শিল্পগুলো কৃষির উপর নির্ভরশীল, ওগুলোর বিকাশও সম্ভব। জমির উর্বরতা বৃদ্ধি পায়। এই শস্য বহুমুখীকরণ করলে একটা জমিতে যদি তুমি বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের ফসল, ভিন্ন ভিন্ন শস্য যদি উৎপাদন করো, তাহলে দেখবে জমি খালিও থাকবে না এবং জমির উর্বরতাও বাড়বে এবং খাদ্য ঘাটতিও দেখা দিবে না। একটা জমিতে যদি শুধু তুমি ধান উৎপাদন করো, পরবর্তীতে যদি ফেলে রাখো, তাহলে দেখবে যে এটা জমির উর্বরতাও নষ্ট হয়ে যাবে এবং দেশের খাদ্য ঘাটতিও দেখা দিবে। শস্য বহুমুখীকরণের ফলে অর্থনীতিতে নিম্নোক্ত প্রভাব আমরা লক্ষ্য করছি। উৎপাদন বৃদ্ধি। উৎপাদন বৃদ্ধি পেলে কি হয়? কৃষিতে শস্য বহুমুখীকরণের ফলে উৎপাদন বৃদ্ধি পাবে। জনবহুল দেশে ব্যাপক খাদ্য চাহিদা পূরণে এটি সহায়ক। এটি বলতে তো শস্য বহুমুখীকরণ করলে আমাদের মতো দেশগুলোতে খাদ্যের যে চাহিদা সেটা পূরণ করাটা সহায়তা করবে। এখানে আমি বর্ণনাটা রাখিনি, তোমরা বইয়ে দেখে নিবা। পুষ্টিকর খাদ্যের নিশ্চয়তা। শস্য বহুমুখীকরণের মাধ্যমে যে পুষ্টিমান সমৃদ্ধ খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে এবং সুষম খাদ্যের সংস্থান হবে। পারস্পরিক চাহিদা। একাধিক ফসল উৎপাদনের মাধ্যমে বিভিন্ন শ্রেণীর ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে বিভিন্ন প্রকার পণ্যদ্রব্যের পারস্পরিক চাহিদা সৃষ্টি হবে। কেউ ধান চাল ক্রয় করবে, কেউ ডাল, কেউ পেঁয়াজ, কেউ মরিচ ক্রয় করবে। এই যে পারস্পরিক চাহিদা, একজন আরেকজনের উপর নির্ভরশীলতা, এটা বৃদ্ধি পাবে। মাটির উর্বরতা বৃদ্ধি পাবে। শস্য বহুমুখীকরণের মাধ্যমে মাটির যে গুণাগুণ, উর্বরতা শুধু ধরে রাখা নয়, এটা বৃদ্ধিও করা যাবে। এটা মাটির উর্বরতা শুধু ধরে রাখা হচ্ছে না, এটা বৃদ্ধিও পাচ্ছে। তাই জনবহুল বাংলাদেশে শস্য বহুমুখীকরণ একান্ত প্রয়োজনীয় বিষয় হিসাবে বিবেচিত। নিবিড় চাষাবাদ। শস্য বহুমুখীকরণের ফলে একই ফসল বারবার উৎপাদন না করে বিভিন্ন ফসল বিভিন্ন সময় উৎপাদন করা হয়। ফলে সমগ্র বছরব্যাপী জমিতে নিবিড় চাষাবাদ হলে মোট উৎপাদনও বাড়বে, কর্মসংস্থান হবে। একাধিক ফসল ফলানোর কারণে অধিক উৎপাদনের ফলে এই শস্য বহুমুখীকরণের ফলে দ্রুত কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং উৎপাদন প্রক্রিয়া ব্যবস্থাপনা বাজারজাতকরণ কার্যক্রম অধিক শ্রমের কর্মসৃজন হবে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন হবে। বাংলাদেশে খাদ্য নিরাপত্তা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার মাধ্যমে অর্জন করা আবশ্যক এবং তোমার উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্যের এরূপ স্বয়ংসম্পূর্ণতা শস্য বহুমুখীকরণের উপর নির্ভরশীল। শিক্ষার্থীরা, তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসটি শুনে থাকো, এই প্রশ্নগুলোর উত্তর বলতে পারবে। তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে, তোমরা বাড়িতে অনুশীলন করবে। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবা, নিরাপদে থাকবা। সকলকে অসংখ্য ধন্যবাদ ও সকলের প্রতি কৃতজ্ঞতা।